স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমা জান্নাত অর্থী। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটির ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের রূপ নেওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলেও। ইতিমধ্যে সমুদ্রে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত দেশের বিভিন্ন জায়গায় আজও অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। প্রতিবেদক এবং প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় সাগর উত্তাল রয়েছে, যার প্রভাব পড়েছে দেশের উপকূলীয় এলাকায়। খুলনায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের উচ্চতা 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল থেকে জেলার বঙ্গোপসাগর উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। চট্টগ্রামে শুক্রবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 174.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে কাতালগঞ্জ, বহদ্দারহাট, চকবাজার, হালিশহর সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একটু পানি পড়লে আধা ঘন্টা থাকতে হবে না, 1 ঘন্টা যদি বৃষ্টি হয় এখানে হাঁটু পানি হয়ে যায়। ভিতর থেকে বাইরে যেতে সর্বোচ্চ সময় লাগে 2 মিনিট, এখন 5-6 মিনিট লাগতেছে। তারপরে গাড়ি করে যেতে পারছে না। দুদিন ধরে বরিশালে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। প্রধান সড়ক সহ নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। বৈরী আবহাওয়ায় ভোর 5টা থেকে স্থানীয় রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে BIWTA। জায়গায় পানি উঠছে, কারিয়াগঞ্জ না পাউদনিতমে ডুবে যায় পানিতে। আমরা যে বাসা বাড়িতে আছি সে বাসা বাড়িতে ফুল তলায় গেছে এবং আমাদের চলাফেরা খুবই সমস্যা। বুঝি নাই যে আবহাওয়া এত খারাপ, এখন আইসা তো বিপদে পড়ছি, লস চলছে না। পদ্মা উত্তাল থাকায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি ও দমকা হাওয়া বাড়ায় সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলেও নিষেধাজ্ঞা জারি করে BIWTA। এছাড়া নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে দিনভর হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে, যা আরও 2-1 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় স্পিড বোট ডুবে 5 যাত্রী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনমুখা নদীতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় 17 জন যাত্রী নিয়ে স্পিড বোটটি পটুয়াখালীর রাঙাবালী উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টি লঞ্চ ঘাটে যাচ্ছিল। প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে স্পিড বোটের সামনের অংশের তলা ফেটে চালকসহ যাত্রীদের নিয়ে স্পিড বোটটি ডুবে যায়। চালকসহ 12 যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও 5 জন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে সকাল থেকে অভিযান পরিচালনা করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা শুরু করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 12 দিন বাকি। এর আগে আয়োজিত শেষ ডিবেটে করোনা ভাইরাস, পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং মার্কিন বর্ণবাদ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বাকযুদ্ধ আগের চেয়ে অনেক বেশি গঠনমূলক এবং সুশৃঙ্খল হয়েছে বলে মত বিশ্লেষকদের। সিএনএনের জরিপ বলছে এবারের বিতর্কে জিতেছেন বাইডেন। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। 3 নভেম্বর মার্কিন নির্বাচনের পূর্বে টেনেসির ন্যাশভিল ইউনিভার্সিটিতে আয়োজিত হল ট্রাম্প বাইডেনের চূড়ান্ত বিতর্ক, যার মডারেটর ছিলেন এনবিসি নিউজের ক্রিস্টিন ওয়াকার। প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বিতর্কের শুরুতেই জানান 1 সপ্তাহের মধ্যেই কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা আসতে যাচ্ছে, কিন্তু বাইডেনের দাবি ভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। বিতর্কে প্রশ্ন ওঠে ট্রাম্পের কর পরিশোধ ও চীনা ব্যাংক অ্যাকাউন্ট থাকা নিয়ে। আর এ আলোচনায় বাইডেনের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগও করেন ট্রাম্প। I prepaid
আমি একজন ব্যবসায়ী, আমার অনেক ব্যাংক অ্যাকাউন্ট। চীনা ওই অ্যাকাউন্ট 2013 সালের। আমি লাখ লাখ ডলার প্রিপেড ট্যাক্স দিয়েছি। আর বাইডেন ও তার ছেলে মিলে রাশিয়ার কাছ থেকে $3.5 মিলিয়ন নিয়েছে। বিশ্বের কোনো দেশ থেকে আমি একটি পয়সাও নেইনি। ট্রাম্প 4 বছর ধরে শুধু বলেই যাচ্ছেন, কিন্তু এখনো নিজের ট্যাক্স রিটার্ন দেখালেন না। এছাড়া পররাষ্ট্র নীতির ইস্যুতে উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে ট্রাম্প অনুমোদন দিয়েছেন বলেও অভিযোগ তোলেন বাইডেন। কিন্তু ট্রাম্পের দাবি কিমের সঙ্গে বন্ধুত্ব দুই দেশের বৈরী সম্পর্ককে প্রশমিত করেছে। Look at Russia, look at India, it's filthy. এছাড়া জলবায়ু ইস্যুতে ট্রাম্প বলেন, রাশিয়া, চীন ও ভারতের বাতাস নোংরা। প্যারিস জলবায়ু চুক্তির নামে লাখো ডলার নষ্ট করতে নারাজ তিনি। একই সঙ্গে বিতর্কে উঠে আসা মার্কিন স্বাস্থ্য বীমা, বর্ণবাদ ও অভিবাসন ইস্যুতেও একে অপরের প্রতি দোষারোপ অব্যাহত রাখেন ট্রাম্প ও বাইডেন। I am the least racist person in this room. 1.5 ঘন্টার বিতর্কে ট্রাম্প বাইডেনের চেয়ে কিছু বেশি সময় কথা বললেও CNN এর জরিপ জানিয়েছে এবারের বিতর্কে জিতেছেন জো বাইডেন। হইচই এড়াতে প্রথমবারের মতো মিউট রাখা হয় মাইক্রোফোন। যদিও ট্রাম্প ও বাইডেন উভয়ই প্রথম বিতর্কের চেয়ে অনেক বেশি গঠনমূলক ও সুশৃঙ্খলভাবে আলোচনা চালিয়ে গেছেন বলে মত বিশ্লেষকদের। নাহিদ সিহান, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ বিতর্কে বেশ সংযত আচরণ করেছেন দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। এ ব্যাপারে নিউ ইয়র্ক থেকে আরও জানিয়েছেন সহকর্মী সুলতানা রহমান। 6টি বিষয়কে সামনে রেখে এই বিতর্কটি হলেও এর সঙ্গে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে। প্রথমেই আসি আসলে করোনা ভাইরাস প্রসঙ্গটি, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চেষ্টা করেন যে তিনি করোনা ভাইরাস মোকাবেলায় তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন শুরু থেকেই সেগুলি সঠিক ছিল, তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। অন্যদিকে জো বাইডেন একেবারে ধরে ধরে দেখিয়ে দিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে করে এই ভাইরাসটিকে অবহেলা করেছে এবং 222,000 মানুষের মৃত্যু হয়েছে তার অবহেলার কারণে। অন্যদিকে অভিবাসী ইস্যুদের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটি আমাদের বাংলাদেশি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেখানে অভিবাসী ইস্যুতে জো বাইডেন ঘোষণা দিয়েছেন তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে 11 মিলিয়ন আনডকুমেন্টেড অভিবাসীকে তিনি বৈধতা দেবেন। চায়নার সঙ্গে সাম্প্রতিক সময়ে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, এটি তিনি স্বীকার করেছেন যে তিনি শুধু চায়নাতে নয় পৃথিবীর অন্য অনেক দেশেই তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কারণ তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী। এই বিতর্কটি ভোটারদের উপর কতখানি প্রভাব রাখবে সেটি অনেকখানি বলা মুশকিল, কারণ বেশিরভাগ মানুষই তার পছন্দের প্রার্থীকে বাছাই করে এরই মধ্যে নিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে এরই মধ্যে প্রায় 3 কোটি মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছেন এবং যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন কোন প্রার্থী তাদের পছন্দ তার এক ধরনের মাইন্ডসেট এরই মধ্যে করে নিয়েছেন যারা এখনো ভোট দেননি। কিন্তু যেই মূল স্টেটগুলো এখানে রয়েছে, সুইং স্টেটগুলো, যারা যেই সব ভোটাররা এখনো সিদ্ধান্ত নেননি কাকে তারা বাছাই করবেন, তাদের ক্ষেত্রে হয়তো এই বিতর্কটি খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে। এবারে দুর্গোৎসবের সংবাদ। শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। সকাল 8:15 নবপত্রিকা প্রবেশ এবং সপ্তমী বিহিত পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করেন। করোনা মহামারীর কারণে সকাল 10:45 বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি অঞ্জলি প্রদান সম্প্রচার করা হয় এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দির নামের ফেসবুক পেজ থেকেও লাইভ করা হয়। এছাড়া আজ দুপুরে করোনা মুক্তি এবং দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এবার স্বাস্থ্যবিধি মেনে ও ধর্মীয় বিধিবিধান বজায় রেখেই স্বল্প পরিসরে দুর্গাপূজা হচ্ছে সারা দেশের মণ্ডপে মণ্ডপে। সুন্দরী নারীর ছবিতে ফেসবুক আইডি, পরিচয় লন্ডন প্রবাসী, মুঠোফোনে কণ্ঠটাও বেশ মিষ্টি। এই ভেবে প্রেমের ফাঁদে যারা পা দিয়েছেন তাদের সবাইকে হতে হয়েছে প্রতারণার শিকার। সম্প্রতি এমন এক প্রতারক প্রতারণা করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত প্রমাণ বা ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকায় অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিন কম বেশি এমন সুন্দরী নারীদের আইডি থেকে প্রায় সবার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। অনেকের সাথে বন্ধুত্ব জমে যায়, অনেকের ক্ষেত্রে তা গড়ায় প্রেমের সম্পর্কেও। আগে যে কথা বলতাম চিনতে পারো নাই? আমি কিয়া বলছিলাম, সোনিয়া কিয়া।
এভাবেই এক পর্যায়ে নিয়মিত কথাও চলতে থাকে। তবে তার আড়ালে কি আছে তা জানলে হয়তো অনেকেরই চক্ষু চড়ক গাছ। 500 টাকা চাইছিলাম না গতকালকে, 500 টাকা চাইছিলাম, তারপর কি মানে দেখা হবে আজকে? মাসুক মিয়া নামের এই ব্যক্তি সুন্দরী মেয়েদের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করেন। তা দিয়ে ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে দেন লাখ লাখ টাকা। মঙ্গলবার নরসিংদী থেকে তাকে আটক করে র্যাব 4। যদি আপনি 20,000 টাকা পাঠান, আমি তো আসতেছি, এসেই আপনার টাকা পরিশোধ করব। এরপরে আপনার যখনই টাকাটা বিকাশের মাধ্যমে পেয়ে যায়, পাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্লক করে দেয়। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার করে হরহামেশাই এমন ঘটনা ঘটছে আমাদের চারপাশেই। কিন্তু পর্যাপ্ত প্রমাণ বা ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকার কারণে অপরাধী থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। আমরা এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার করছি, আমাদের উচিত তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে তাদের অপরাধকে একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্মে প্রমাণ করাটা হচ্ছে এখন চ্যালেঞ্জ। এটি হলে দেখবেন অপরাধ যখন শাস্তি পাবে তখন এটি কমে যাবে বলে আমি মনে করি। তবে ফেসবুকে অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব, সম্পর্ক বা অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক হওয়ার কথা বলছেন র্যাব 4-এর অধিনায়ক। এই ক্ষেত্রে অপরিচিত, যার সঙ্গে চিনা পরিচয় নাই, সে নিশ্চয়ই প্রতারণা আশ্রয় নিতে পারে। এই কথাটি ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। সচেতন না হলে শুধু প্রতারণা নয়, অপরাধের সঙ্গেও জড়িয়ে পড়ার শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে সঙ্গে। বিরতির পরে স্বাগত আরো একবার, আপনারা দেখছেন দিনের সংবাদ। রাজধানীর গাবতলীর দুর্ভোগ কমাতে তুরাগ নদীর ওপর বর্তমান সেতুর পাশে নির্মিত হচ্ছে 8 লেনের নতুন ব্রিজ। প্রকল্প বাস্তবায়িত হলে 12 লেন বিশিষ্ট সেতু দিয়ে যাতায়াত করবে যানবাহন। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, আসছে ডিসেম্বরে শুরু হবে প্রকল্পের কাজ। সেক্ষেত্রে আগামী বছর অন্য জায়গায় সরতে পারে গাবতলী গরুরহাট। লাবন রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইশাদ সোহেল। রাজধানীর গাবতলী দেশের প্রায় সব জেলা থেকে ঢাকায় যাতায়াতের অন্যতম পথ, কিন্তু দীর্ঘদিন ধরে তুরাগ নদীর উপরের আমিনবাজার সেতু ভোগাচ্ছে দুপাশের যানবাহন যাত্রীদের। 1972 সালে নির্মিত 4 লেনের এই সেতু ঠিক সামাল দিতে পারছে না যানবাহনের চাপ। এখন দিনের বেলা দুর্ভোগ কম হলেও রাতে এই সেতু পার হতে গতি কমে যানবাহনের, বাড়ে বিড়ম্বনা। অসুবিধা হয়, বড় হলে ভালো হতো। এখানে যাইতো জাম লাগে, আইতো জাম লাগে। পণ্যবাহী যে যানবাহনগুলো, এই গাড়িগুলো মূলত রাতে 10টার পরেই চলে। আর এই গাড়িগুলো যখন চলে, ব্রিজের উপরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, না জানি কখন ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। গাবতলী বাস টার্মিনালের সঙ্গেই গরুরহাট। বিশেষ করে কোরবানি ঈদের যাতায়াতে আরো বেশি ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে দীর্ঘদিন হলেও স্বস্তির পথ খুলছে। 4 লেনের সেতুর পাশে নতুন 8 লেন বিশিষ্ট সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। গাবতলীতে অহেতুক যানজট তৈরি হয়, সেতুটা ন্যারো এবং 10 লেনের সড়ক হঠাৎ করেই গিয়ে 4 লেনের সেতুতে গিয়ে পড়েছে। এই কারণেই সরকার এই সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। আশা করি আমরা ডিসেম্বর থেকেই এই বহুল প্রত্যাশিত গাবতলী আমিনবাজার সেতুর কাজ শুরু করব। গাবতলী আমিনবাজার সেতু তখন হবে 12 লেন বিশিষ্ট, থাকবে পথচারী বান্ধব ফুটপাত, যানবাহন ইউটার্ন নেয়ার ব্যবস্থা। ব্রিজ পার হয়ে আলাদা ওড়াল সড়কে বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন যাবে সরাসরি গাবতলী বাস টার্মিনালে। আর এই সেতুর কারণে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে বর্তমানের গাবতলী গরুরহাট। সেতু থেকে সরাসরি একদম টার্মিনাল ঢুকবে, তাদের জন্য আলাদা আলাদা লেন এবং এলিভেটেড অংশ। আবার যারা সরাসরি ঢাকা শহরে চলে, তাদের জন্য আলাদা লেন। এটা গরুরহাটের দিকে হবে। গরুরহাট আমাদেরকে বিভিন্ন জায়গায় করতে পারি, বাট আমাদের তো সেতু লাগবে। আগামী গরুরহাটও হবে, বাট আরও পরে হয়তো এটা শিফট করার প্রয়োজন হবে। রাজধানীর যানজট কমাতে সদরঘাট, টঙ্গী, গাবতলী, সাভার নিয়ে প্রস্তাবিত ইনার রিং রোডের সঙ্গে যুক্ত থাকবে 12 লেনের নতুন সেতু। এখনো বেশ অপরিকল্পিত অপরিচ্ছন্ন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে রাজধানীতে ঢোকার এই প্রবেশদ্বার। আর তাই এই তুরাগ নদীর উপরে 8 লেনের ব্রিজ হওয়ার পর এই পুরো এলাকায় যানজট দুর্ভোগ কমে স্বস্তি ফিরবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে আরও অন্তত 3 বছর, অর্থাৎ 2022-23 সাল পর্যন্ত। লাবন রহমান, নিউজ 24, গাবতলী, ঢাকা। সময় ও ইতিহাস ছুঁয়েছেন কবিতায়। ভিন্ন চিন্তার কবিতায় সমৃদ্ধ করেছেন বাংলা কাব্য। নাগরিক কবি শামসুর রহমানকে ধারণ করলে তাই আলোকিত হয় বর্তমান ও ভবিষ্যৎ। 92তম জন্মদিনে এভাবেই কবিকে মূল্যায়ন করলেন কাছের মানুষেরা। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। এইসব লাইন আমার মনে হয় মনের অবচেতন থেকে আসে।
তার চেতনায় ছিল বিশুদ্ধ নাগরিক ভাবনা আর হৃদয়ে দেশের প্রতি অফুরন্ত ভালোবাসা। তাই তো উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, স্বৈরাচারী শাসকের অত্যাচারী চিৎকার শুনে এমনই বাক্য ধ্বনিত হয়েছিল তার কণ্ঠে। শামসুর রহমান। আধুনিক এই কবির জন্ম 1927 সালে 23 অক্টোবর ঢাকার মাহুতটলিতে। বাবা মোখলেসুর রহমান ও মা আমেনা বেগমের 13 সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তার অসাধারণ কাব্যভঙ্গি মুগ্ধ করেছে পাঠকদের। শামসুর রহমানের কবিতার প্রথম দিকে 30-এর দশকের আবহ থাকলেও ক্রমেই তিনি সেই আবহ ছাপিয়ে এই ভূখণ্ডের কবিতার সৃষ্টি করেছেন মৌলিক সুর। তার কবিতা সমাজ ও রাজনীতি নিয়ে হলেও তা কখনো স্লোগান হয়নি। যত প্রতিবাদের জায়গা ছিল সব জায়গায় তার কবিতা আমরা খুঁজে পাই। আমরা মনে করি তিনি আমাদের সামনে একজন অমর কবি, যার কবিতার নিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশে আমাদের প্রজন্মকে আলোকিত করতে পারবো। মানবতাবাদী এই কবি ধর্মীয় মৌলবাদ এবং ধর্মান্ধতার বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকে আক্রান্ত হয়েছিলেন। বাংলাদেশের যুদ্ধ চলাকালীন তিনি বাংলাদেশ নামক বন্দি শিবিরে আবদ্ধ থেকে সমস্ত যন্ত্রণা, কষ্ট এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে আনন্দ সবকিছুকে উপভোগ করেছেন। শামসুর রহমান একজন অনন্য এবং একক কাব্যস্রষ্টা। সব মিলিয়ে তার রচনা শতাধিক, পেয়েছেন 21 পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। জন্মদিনে কবির প্রতি শ্রদ্ধা। আমি যাচ্ছি চলে, হয়তো আসবো না, তবে যেটুকু নিয়ে গেল। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। পণ্যের দাম বৃদ্ধির ক্ষেত্রে সিন্ডিকেট থাকলেও সরকার সিন্ডিকেটের কাছে ব্যর্থ না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। হেরে যাওয়া এটা কথা ঠিক নয়। আপনি প্রতিবেশী সব দেশের দিকে তাকান, এই করোনা পরিস্থিতিতে বাজার মূল্য কোথাও আমদানি রপ্তানিতে আগের পর্যায়ে কেউ নেই এবং এখানে উৎপাদনেরও একটা ব্যাপার আছে। মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় ফারুক হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ফারুক হোসেন সমাজসেবা অধিদপ্তরের পৌর সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন। স্বজনরা জানায় গতকাল কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ফারুককে রাস্তায় পড়ে থাকতে দেখে তাদেরকে খবর দেয় এলাকাবাসী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সরকারের বেঁধে দেয়া দামের তোয়াক্কা করছে না আলু ব্যবসায়ীরা। রাজধানীর খুচরা বাজারে এখনও আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতাদের অভিযোগ আড়ত থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। এদিকে অস্বাভাবিক বেড়ে যাওয়া সবজির বাজারেও কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। স্থির রয়েছে মাছ মাংসের দামও। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। এখনো নিয়ন্ত্রণহীন আলুর দাম। রাজধানীর বাজারে 40 থেকে 45 টাকার নিচে কিনতে পারছেন না ক্রেতারা। ফলে সরকার নির্ধারিত 35 টাকার দর কাগজে রয়ে গেছে। 38 টাকা আমাদের কেনা পড়ছে, কিন্তু পাইকারি বাজার থেকে কোনো স্লিপ দিচ্ছে না। 5 দিন পর দোকানে আলু তুলছি 42 টাকা 40 টাকা বিক্রি করতেছে। সরকার তো বলে পরে ভালো মনে ওঠারও করতেছে না। পাশাপাশি বাড়তি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। করেন 5 লিটার তেল আমাদের কিনা পড়তেছে 525 টাকা, আমরা 530 টাকা বিক্রি করি। আলুর পাশাপাশি ক্রেতাদের চরম অস্বস্তিতে ফেলেছে সবজির দাম। তবে শীতকালীন সবজি আসতে শুরু করেছে রাজধানীর বাজারে। দ্রুতই দাম কমার আশা করলেও এসব সবজি এখনো ক্রেতাদের ক্রয়সীমার বাইরে। ঝিঙ্গা, পেঁপে, করলা, বরবটি এগুলা সবই 10-15 টাকা কমছে। যেরকম আয় করি ওই অর্থে যদি আমরা বেশি দামে কিনতে হয় তাহলে তো আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তবে মাছের দাম নিয়ে কিছুটা স্বস্তিতে আছেন ক্রেতারা। বাজারে মিলছে হরেক রকমের নদীর মাছও। মাছের বাজার তো একটু যথেষ্ট কম, একটু না যথেষ্ট কম মাছের বাজার। সবজির বাজার তো আগুন।
আইর মাছ 700 টাকা 600 টাকা, ওরা 400 500, পোয়া মাছ 500, বাতাসি মাছ 500, কাজলি 700। এদিকে রাজধানীর মাংসের বাজারেও দাম স্থিতিশীল রয়েছে। গরুর মাংস 580 টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন দিনের সংবাদ। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এখন সবচেয়ে নাজেহাল ইউরোপ। গেল 24 ঘন্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন 41,000 মানুষ। এছাড়াও হটস্পট হিসেবে যুক্তরাজ্যে 21,000, স্পেনে 20,000 এবং ইটালিতে 16,000 মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় ফ্রান্সের রাত্রিকালীন কারফিউ আরও বেশি সংখ্যক এলাকা জুড়ে জারির সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। এই অবস্থায় ইউরোপ জুড়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে জার্মানি। যুক্তরাষ্ট্রের কোভিড-19 আক্রান্তের সংখ্যা একদিনে আবারও বেড়েছে। দেশটিতে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় 74,000 মানুষ এবং প্রাণহানি হয়েছে 973 জনের। ভারতেও আক্রান্ত এবং মৃতের হার একইভাবে ঊর্ধ্ব গতিতেই রয়েছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে একদিনে আক্রান্ত হয়েছে 4,78,000, যাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,20,00,000 এবং মোট মৃত্যুহার দাঁড়িয়েছে 11,43,000-এ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের ওষুধ হিসেবে রেমডেসিভির কার্যকারিতা কম বলে জানালেও যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে এই ওষুধ করোনা রোগীদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে। এবারে খেলার সংবাদ। বৃষ্টির কারণে পিছিয়েছে প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচ। আগামী রোববার অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকায় থেমে থেমে চলছে বৃষ্টি। পূর্বাভাস বলছে এই বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। 3 দলের টুর্নামেন্টে ফাইনালে লড়বে মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।